কারণেই করা হয়েছে। কিন্তু সুন্দরবনবাসীর আতঙ্ক কিন্তু এখনো থেকে গেছে। কোথায় থেকে গেছে? নদী বাঁধ। এই নদী বাঁধের পাশে যারা বসবাস করে, যাদের বসত বাড়ি রয়েছে, চাষযোগ্য জমি রয়েছে, বিশেষ করে আমন ধানের চাষ তাদের, তো এই নদী বাঁধের হালটা একটু দেখাই। গ্রামবাসীরা বলবে তাদের অভিযোগ কি রয়েছে। কিন্তু নদী বাঁধ অর্থাৎ এটা কোন জায়গায় একটু জানিয়ে দিই আপনাদেরকে। দক্ষিণ 24 পরগনার নামখানার মদনগঞ্জ বেলতলা, আপনি নামটা শুনেছেন? নেড়া বেলতলায় যায়, আমরা কিন্তু বেলতলায় চলে এসেছি। আপনারা অনেক জায়গায় শুনেছেন যে বেলতলা এই জায়গাটা আবার কোথায় রে ভাই? নামখানার মদনগঞ্জের ইয়াতে একটা বেলতলা বলে জায়গা রয়েছে। তার যে নদী বাঁধ, এলাকার মানুষ রয়েছে তারা বলবে এই যে সামনে কোটাল, আর এক কোটালে তাদের হাল বেহাল করে দিয়েছে নদী বাঁধের। তবে এই কোটালে কি হয়েছিল? এই কোটালে এমনিতেই প্রচুর বৃষ্টি, তারপরে এখানে হাতানিয়া দোয়ানিয়া নদীতে প্রচুর ট্রলার যাতায়াত করে, তার কারণে এই পূর্ণ কোটালে আমাদের এখানেই ধস লেগে গেছে। আর একদিন হয়তো যদি বৃষ্টি থাকতো তাহলে আমাদের পুরো চাষ জমি জলমগ্ন হয়ে যেত। তাই এই সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা জানাতে চাই অতি দ্রুত যাতে এই নদী বাঁধে কাজ হয়, তার জন্য আমরা। নদী বাঁধ কি শুধু এই সময় ভেঙে রয়েছে না এর আগেও ছিল ভাঙা? এর আগেও ভাঙা ছিল, বিগত সরকার কোন রকম ভাবে চাপা বোঝা দিয়ে কাজ করেছে, তাই আজকের আমাদের এই বেহাল অবস্থা। এর আগে সরকার যদি ঠিক মতো ভাবে নদী বাঁধ কংক্রিট ভাবে ভাঙতো তাহলে আজকের আমাদের এই অবস্থা হতো না। সুন্দরবনের চাষিরা যারা বসবাস করে থাকে উপকূলবর্তী এলাকা বা নদীর পাশাপাশি, তারা তো চিরকাল একটা কথাই বলে, নদীর ধারে বাস, চিন্তা 12 মাস। আপনার কি? 100 বার চিন্তা তো অবশ্যই 12 মাস। আমাদের যা ফসল ফলে নদীর জলে সব যদি ডুবে যায়, আমরা কি খেয়ে বাঁচবো? ছেলেপুলেকে কিনে থাকবো, তার ঘরও ভেঙে যায়, যদি কোথায় থাকবো? সেই কারণে আমাদের দুশ্চিন্তায় 12 মাস ভুগি। তাই এই সংবাদ মাধ্যমের মাধ্যমে সরকারকে আমি অনুরোধ করতে চাই অতি দ্রুত আমাদের এই মদনগঞ্জ বেলতলায় হাতানিয়া দোয়ানিয়া নদীর বাঁধ যাতে খুব দ্রুত মেরামত হয়, তার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনার নাম? আমার নাম বলরাম খালুয়া। আপনার এখানেই বাড়ি? আমার এখানেই বাড়ি। তো বুঝতেই পারছেন, সবে তো গ্রামবাসী শুরু করেছে তাদের বলার, মানে তৎকালীন সরকারের হাল হকিকতটা বললেন, পাশাপাশি আরেকজন রয়েছে। কি সমস্যা? আমাদের আয়লাতেও টোটাল আমাদের 700 মিটার নদী বাউন্ডারি ভেঙে গেছিল। এটা আছে, এর পরেও আছে 600 মিটার টোটাল ভেঙে গেছিল। ইয়াসেও ভেঙে গেছিল, আমরা জলমগ্ন হয়েছিলাম সাধারণ মানুষ। কিন্তু সরকারের সেই সদিচ্ছা থাকলে, বিগত সরকারের, এটা হয়তো সেইভাবে নির্মাণ করতে পারতো। কিন্তু সেই সদিচ্ছা না থাকার কারণে আমাদের বেহাল দশা। যতবার বন্যা হয় আমরা এফেক্টেড হই, আমরা ডুবি, এবং এখানে জনগণ সাধারণ মানুষ সকলেই এফেক্টেড হয়। তাই আমরা বর্তমান সরকারের কাছে অনুরোধ করব যাতে এই বাউন্ডারি, সরকারের বয়স তো 3 মাস হলেও নিশ্চয়ই সদিচ্ছা আছে, আমরা সেই রাখি। এর আগে নদী বাঁধের হাল কেমন ছিল? এর বেহাল অবস্থা একেবারে ছিল। কোন রকম চাপা বুঝা দিলে, এরা ঠিক বর্ষাকালে হলে বিগত সরকারি ঘুম ভাঙতো, কোন রকম চাপা বুঝা দিয়ে কাটাতো, আবার সেই নদী বাউন্ডারি ভাঙতো, আমরা এফেক্টেড হতাম। এই যে হচ্ছে বর্তমান সরকারের কাছে অনুরোধ করব যাতে এটা পূর্ণভাবে এবং সুন্দরভাবে মেরামতি হয় এবং যাতে পার্মানেন্ট কিছু ব্যবস্থা হয়, তার জন্য আমরা অনুরোধ রাখবো। এখানে বসত বাড়ি কত রয়েছে? এখানে বসত বাড়ি আমাদের এটাতে 178 নম্বর বুথ। 78 নম্বর বুথে আমাদের প্রায় 800 থেকে 900 আমাদের পরিবার আছে, যেটা আইলাতে এফেক্টেড। চাষযোগ্য জমি প্রায় 10 থেকে 15-20 একর আমাদের এই এরিয়াটা। এরপর একটা সরকারি পিচ রাস্তা আছে, পিচ রাস্তার উপরেও এফেক্টেড হয়েছিল। আমাদের ইয়াসে টোটালি এফেক্টেড হয়েছিল। ভাঙার পরে যখন জল ঢুকে যায় আপনারা কোথায় যান? আমরা উঁচু জায়গা, আমাদের লকগেট বলে একটু উঁচু জায়গা, হেলেন্স মাস্টার সুইচ প্রকল্প আছে, ওখানে আমরা উঠে যাই। কিন্তু এখানে যে ফ্লাড হাউস আছে সেখানে যাওয়ার মতো আমাদের পরিস্থিতি হয় না, বা ওখানে থাকারও পরিবেশ হয় না। এত মানুষকে কোথায় আমরা থাকবো? এখানে এসএসকে ক্যাম্প, বিভিন্ন ক্যাম্প যদিও 2-1টা করে, সেটা রাজনীতিগত ব্যাপারে আমরা সেখানে আমরা যাই না। আমরা সদিচ্ছা ভাবে সাধারণ হাল তাহলে বেহাল অবস্থা বরাবর। সামনে কোটাল কি হবে সেটাই আমরা দুশ্চিন্তায় আছি। আমরা পরিবার পরিজন নিয়ে খুব কষ্টের মধ্যে আছি। যাতে এই নদী বাউন্ডারি না ভাগে তার যথাযোগ্য ব্যবস্থা করার জন্য আমরা অনুরোধ জানাবো। কি নাম আপনার? আমার নাম কার্তিক চন্দ্র বেরা। আপনার কোথায় বাড়ি? আমার এই বুথেই বাড়ি। আমার এই বেলতলা, এই বেলতলার কাছে নিকটে আমার নামটা হলো কেন? বেলতলা পূর্বাবদ, আমাদের পূর্বপুরুষের নাম। এইখানে পুরনো বেল গাছ ছিল, সেই বেল গাছের নাম থেকে বেলতলা। কোথায় বলেন না নেড়া বেলতলায় গেছে? কোথায় বলে, কিন্তু নেড়া বেলতলায় এখন আমাদের তাই হয়েছে। আমরা তো বেলতলায় আমাদের থাকতে হচ্ছে। এবার আপনারাও এসছেন, আপনারা দেখে যান এখানে বেহাল অবস্থা। আপনি দর্শকদের দেখান নদী বাঁধের হাল কেমন আছে। আচ্ছা, আপনার কাছে যাব। আপনার এখানে বাড়ি? হ্যাঁ। তো এই রকম পরিস্থিতি, এই পরিস্থিতির উপরে তদানীন্তন সরকার যারা ছিলেন তাদের কাছে কি আপনারা দাবি করেননি যে? আমরা অনেক কিছু দাবি করেছি। ওনারা যদি এগুলো করবেন তাহলে ওরা বাড়িতেই নিয়ে কি রাখবেন? ওনারা যদি এগুলো আমাদের ডেভেলপমেন্টের কাজ করবে তাহলে ওনারা
ওনার বাড়ির মেয়ে জামাই নিজের ছেলে পুলেদের কি কি দেবে? ওনারা যদি সব এখানে খরচা করবে, ওনারা তো সবকিছু নিয়ে বাড়িতে জমা করেছে। আপনি তো বিগত দিনে দেখছেন, আমাদের এই সরকার আসার পরে তো আপনি দেখছেন যে কোথায় কি হচ্ছে না হচ্ছে। মানে রাস্তার হাল যেমন বেহাল, নদী বাঁধের হাল বেহাল, তো এই যদি পরিস্থিতি হয়, সামনে তো কোটাল রয়েছে। এইগুলো যদি কাজ করতো, ওনারা সবকিছু পয়সা দিয়ে কাজ করতো, তাহলে ওনারা এই অবস্থা থেকে আমাদেরকে থাকতে হতো। আমরা তো আতঙ্কের মধ্যে বিয়ে করছি, জীবনযাপন করছি। যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে, যে কোনো মুহূর্তে ভেঙে যেতে জায়গাটা কোন পারে। জায়গা? এটার নাম মদনগঞ্জ, বেলতলা। বেলতলা। হুম, কি নাম আপনার? পিন্টু ভুইয়া। তো বোঝা গেল যে মদনগঞ্জ বেলতলাতে এসে আমরাও বুঝতে পারলাম যে তদাকালীন মানে আগের সরকার যে ছিল, সরকারের কাজকর্মে তারা কিন্তু খুব একটা খুশি নয়। এই কারণে যদি আবার ভেঙে যায়, তাহলে কিন্তু আবার প্লাবিত হয়ে যাবে। আর প্লাবিত হওয়া মানেই দাদা আপনার কাছে যাওয়া। আপনি 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 কি এলাকার বাসিন্দা? আপনি এই এলাকার বাসিন্দা? তা আপনার এই এলাকার সমস্যা তো নেই বলছে। সমস্যা তো এই তো নদী বাঁধের এই রকম বেহাল অবস্থা, ভেঙে আমরা সব সময় দুশ্চিন্তায় থাকি 12 মাস। আমাদের চাষবাস, জমি জমা ওগুলো সব নষ্ট হয়ে যায়, নদীর জল টল ঢোকে। হ্যাঁ, এই সামনে কোটাল আছে, কোটালেও আমরা দুশ্চিন্তার মধ্যে আছি, কি হবে না হবে। আমরা বর্তমান যে সরকার আছে তাদের কাছে আমরা আবেদন করব আমাদের নদী বাঁধটা যাতে ভালো যাতে মতো না নোনা জল ঢোকে। নোনা কি জল নাম ঢোকে। আপনার? আমার নাম মণিশঙ্কর মান্না। মণিশঙ্কর মান্না। তো মণিশঙ্কর বাবুর সঙ্গে কথা হলো, একটু বাঁধটা দেখান, বাঁধটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখান তো, এটুকু দেখিয়ে দেন। আর এদিকে যাব আমাদের যারা বর্তমান সরকারে রয়েছে, তবে তো এখানে পঞ্চায়েত মেম্বার আমরা চেষ্টা করেছিলাম যে তাদের সঙ্গে কথা বলবো, সেই সুযোগ হয়ে ওঠেনি। তবে এই নদী বাঁধ সত্যি বাস্তবে যেটা গ্রামবাসীরা অভিযোগ করছে, তো গ্রামবাসীরা যে অভিযোগ করছে তাতে করে দেখা গেছে যে সামনেই যে কোটাল রয়েছে, সেই কোটালে কিন্তু ধস নেবে এমন একটা পরিস্থিতি। একটু এদিকে আসতে বলবো ক্যামেরা নিয়ে। তো এই যে পরিস্থিতিটা যেটা হয়েছে, ব্যাপারটা আপনাকে বলি, দপ্তর হচ্ছে আমাদের সেচ দপ্তর, গুরুত্বপূর্ণ দপ্তর। এই দপ্তরের যে কাজটা কি হয়, এর আগে আমরা একাধিক ভিডিও আপনাদের কাছে তুলে দেখিয়েছি, এলাকায় এলাকায় পৌঁছেছি। সুন্দরবনের প্রত্যেকটা জায়গাতে অভিযোগ আর অভিযোগ। কারণ সুন্দরবনের এই যে যারা বসবাস করে না, তাদের তিক্ত অভিজ্ঞতা হয়ে গেছে। কারণ তারা একটার পর একটা বন্যা, তাদের যে সেই বন্যাতে এলাকায় নোনা জলে প্লাবিত হয়ে তাদের কোথায় থাকতে হয়, কিভাবে থাকে, এই যে তাদের জীবনটা না বড় দুর্বিষহ হয়ে দাঁড়িয়েছে। তবে তাদের অভিযোগ আপনাদের শোনালাম। তবে এখানে রাজনৈতিক ভাবে কেউ নাই থাকলেও, এখানে কেউ নেই, তবু রাজনৈতিক যারা রয়েছে তাদের সঙ্গে তো একটু কথা বলতে হবে। এই এই দেখান, এই এই পাশে হচ্ছে বসত বাড়ি রয়েছে, এদিকে বসত বাড়ি, আর এই হচ্ছে নদীর হাল। তারা আপনার কাছে যাওয়া, যদি গ্রামবাসীরা এই একাধিক অভিযোগ করে, এর আগে তারা ইয়াস থেকে বিভিন্ন যে ঝড়, প্রাকৃতিক ঝড়, সেগুলো খেয়েছে। তারপরে এই মদনগঞ্জের এই বেলতলায়, আপনিও নেড়া লোক দেখতে পাচ্ছি, বেলতলায় তো চলে এলেন, কিন্তু বেলতলার মানুষ যে অভিযোগ করছে সেটা কি বুঝতে পারছেন তো? বেলতলার মানুষ বা মদনগঞ্জ মৌজার যে নদী বাঁধ আপনি যে দেখাচ্ছেন, বিগত দিনে সরকার যেভাবে কাজ করেছে, আপনার ক্যামেরা দেখাতে বলবো, আপনি যে এই বল্লাগুলো দিয়েছে, দেখুন কি অবস্থা। আমি এর আগেও তৃণমূলের আমলে প্রচুর অভিযোগ করেছি, প্রচুর। এই ইরিগেশন ডিপার্টমেন্ট নিয়ে যে কাজের দুর্নীতি যে হয়েছে, সেটা তার প্রমাণ এই দেখতে পাচ্ছেন। আর সব থেকে বড় কথা হচ্ছে, ইরিগেশন ডিপার্টমেন্ট যে সব রায়তি জায়গা অধিগ্রহণ করছে, তারা অধিগ্রহণের ক্ষতিপূরণও দিচ্ছে না। কেন জানি না। এরা বিগত দিনে সরকার চালিয়েছে, 15 বছরের সরকার চালিয়ে আজকের এই নদী বাঁধগুলো সাধারণ প্রান্তিক মানুষের, তাদের চাষ করার একটাই মাত্র জায়গা, চাষবাস করে এখানে জীবিকা নির্বাহ করে, তাদের জায়গাগুলো নদী গর্ভে দিনের পর দিন চলে যাচ্ছে। না তারা পাচ্ছে ক্ষতিপূরণ, না তারা পাচ্ছে একটা কংক্রিট বা মজবুত বাঁধ। কিন্তু টাকা স্যাংশন হচ্ছে, কাজের নমুনা দেখলেন। এই যে সামনে যে কৌশিকী অমাবস্যা কোটাল আছে, এই তো এই দীর্ঘদিনের প্রতিবাদ। আমরা বিজয়ী বাড়ির, আমি মথুরাপুর সাংগঠনিক জেলার অফিস সেক্রেটারি হিসাবে এটা আমার দীর্ঘদিন প্রতিবাদ ছিল। সেই প্রতিবাদ আজকের দিনে আমাদের সরকার সবে 100 দিন পূর্ণ করলো। সেখানে আমাদের দাবি থাকবে যে কাজ যারা করছেন, যেসব ইঞ্জিনিয়াররা দেখভাল করছে, তার সঙ্গে সঙ্গেও গ্রামবাসীকে বলবো, আপনাদের কাজ আপনারা বুঝে নিন। কারণ যদি আপনারা কাজ আপনারা যদি বুঝে না নেন, তাহলে কিন্তু আপনাদের চাষযোগ্য জায়গা, রায়তি জায়গা সব দিনের পর দিন নদী গর্ভে পড়ে যাবে। তাই এই ভুল আর করবেন না। নিজের টাকা, ট্যাক্সের দেওয়ার টাকা কাজ হচ্ছে, কারুর দেওয়ার টাকা নয়, কারুর বাপের টাকায় কাজ হচ্ছে না, আপনাদের ট্যাক্সের টাকায় কাজ হচ্ছে। আপনারা কাজ বুঝে নেবেন, দেখে নেবেন, এবং যাতে মজবুত বাঁধ এবং কংক্রিটের বাঁধ হয়, সেটা নিয়ে আপনারা আন্দোলন করুন, লড়ুন। এবং আমাদের নতুন সরকার এসছে,
ভরসা রাখতে পারেন। আমরা আগে দিনে এটাকে মজবুত বাঁধ করার জন্য আমরা প্রস্তাব রাখবো আমাদের এমএলএ সাহেবের কাছে। আমার নাম অনুপ সামন্ত, ভারতীয় জনতা পার্টির মথুরাপুর সাংগঠনিক জেলার অফিস সেক্রেটারি। আমি অনুপ বাবুর সঙ্গে কথা বললাম, একটু ঘুরিয়ে দেখাবো। এটা হাতানিয়া দোয়ানোয়া নদী, এখানে ট্রলার যায়। এই ট্রলারের ঢেউ কিন্তু আছড়ে পড়বে এই বাঁধে। দেখুন এই যে ট্রলার যাচ্ছে গভীর সমুদ্রে, দেখান এই যে ট্রলার গেল, তো ট্রলারের যে ঢেউটা, অর্থাৎ ট্রলার যদি যেতে হবে, নদী থাকলে তো ট্রলার গভীর সমুদ্রে যাবে। আর এটা হচ্ছে আন্তর্জাতিক জলসীমা, আমি দেখাতে বলবো। আর এই ভাঙনটা, যেটা এই ভাঙনটার কথা এক্ষুনি বলা হয়েছিল, যে এই যদি হয়, সামনে কৌশিকী অমাবস্যা রয়েছে, তবে কৌশিকী অমাবস্যায় যে নদী বাঁধ ভেঙে যেতে পারে, এলাকাবাসী যে আতঙ্কে রয়েছে, সেটা কিন্তু সরাসরি আমাদের বললেন, আপনারা শুনলেন, দর্শক যারা দেখছেন তারা তো শুনলেন, যে এই পরিস্থিতিটা তাদের দীর্ঘদিন ধরে মোকাবেলা করতে হচ্ছে। আর যারা দপ্তরে বসে রয়েছে, বাবু এসি ঘরে বসে থেকে কোনো লাভ নেই, গ্রামে গঞ্জে চলে আসুন, গ্রামের মানুষের কথা শুনুন। মানুষ মন থেকে রাজনৈতিক পরিবর্তন করে দিয়েছে। কিন্তু এই যে আজকে দেখলাম আমার সঙ্গে যিনি এসেছেন, মথুরাপুর বিজেপির সাংগঠনিক জেলার অফিস সেক্রেটারি অনুপ বাবু তো দেখলাম মাঠে ময়দানে, সেই তৎকালীন সরকারের আমলে যেমন মাঠে ময়দানে যেতেন, আজকেও দেখলাম সেই মাঠে ময়দানে কিন্তু চলে এলেন। যে এলাকার প্রান্তিক কৃষকরা, তারা যদি ফসল উৎপাদন না করে, আপনি আমি আগামী দিনে অনাহারে থাকবো। একে তো জানেন বন্যা হয়েছে, আসাম, মালদা ফালদা, সব উত্তরবঙ্গে তো বন্যা হয়েই গেছে। তাদের যা বন্যার যা হাল হয়েছে, তাদের কিছুতে আমরা সোশ্যাল মিডিয়া বা এই সংবাদ মাধ্যমে দেখছি সেখানের মানুষগুলো কি অবস্থায় রয়েছে। আর তারপরে যদি এদিকের যদি আবার সেই একই অবস্থা হয়, তাহলে এই মানুষগুলি যাবে কোথায়? কারণ তাদের দীর্ঘদিনের দাবি সুন্দরবনবাসীর কাছে, মানে সুন্দরবনবাসী হয়ে তারা যে বসবাস করে আসছে, তাদের যে দীর্ঘদিনের দাবিগুলো, যে নদী বাঁধ একটু ভালো হবে, একটু রাস্তা হবে, একটু ভালো করে থাকবো, কৃষকের যে দাবি আমরা ধরে নিতে পারি সামান্যতম দাবি, কিন্তু সেই সামান্যতম দাবি পূরণ করতে গিয়ে তার ভেতরেই দেখা যাবে, ওই যে একটা কথাই বলে না, যে ন্যাড়া বেলতলায় গেছে, আর ন্যাড়া বেলতলায় কি আর এমনি যায়? তারা তখন নিরুপায় হয়। আর নিরুপায় হলেই তখন তাদের অভিযোগ আমাদের ক্যামেরার সামনেই তুলে ধরে। আর গ্রামীণ কৃষি শিল্প সমাচার মাঠে ময়দানেই তো পড়ে থাকে। আজকের তো মাঠে ময়দানে চলে এলাম, আজকের এসে দেখাচ্ছি, আপনারা দেখে বুঝতে পারছেন যে পরিস্থিতিটা কোথায়। অর্থাৎ এই নদী বাঁধ ভাঙনটা দেখালাম, এই হচ্ছে বাঁশের বল্লি। দেখুন তো বাঁশের বল্লিটা ভেঙে চলে গেছে, দেখুন দেখুন দেখুন, বাঁশের বল্লি ভেঙে চলে গেছে। আর এদিকে ঘোরান, এই যে গ্রামবাসীরা সব দাঁড়িয়ে রয়েছে, দেখান দেখান। গ্রামবাসীদের সঙ্গে তো আপনারা শুনলেন, কথা বললেন। আর এই নদীটা খুব একটা বড় মানে বাঁধটা কি, নদী বাঁধটা খুব একটা চওড়া নয়। এই বাঁশের বল্লি, সরু সরু বাঁশের বল্লি, দেখুন এখন তো জোয়ার, তো এই ছোট ছোট সরু সরু বাঁশের বল্লি দিয়ে কি কাজ হবে? কি মনে হয় আপনাদের? এইরকম একটা পরিস্থিতিতে স্বাভাবিক, আপনি যদি এই নদীর বা এই উপকূলীয়বর্তী এলাকায় বসবাস করতেন, আপনারও আতঙ্ক থাকতো। এই বুঝি ইয়াস ঝড়, এই বুঝি অন্যান্য কোনো ঝড় এসে, বা এই কোনো নদীর জল উপচে ভেতরে ঢুকে গেলে আপনিও পরিবার নিয়ে শান্তিতে থাকতে পারবেন না। একটা কথা বলি, মানুষের মনের পরিবর্তন হয়েছে, সরকার নতুন সরকার এসছে, তাদের কাছে আমরা আশা হয়তো রাখবো, কারণ তাদের বয়স বেশি দিন হয়নি, 3 মাস বয়স হয়েছে। কিন্তু তদানীনকাল সরকার যারা ছিলেন, তাদের কিন্তু এইটা, আজকে মানুষ কেন তাদেরকে দূরে সরিয়ে দিয়েছে? সঠিক কাজ করুন, আগামী দিনে মানুষের অফুরন্ত ভালোবাসা পাবেন। আর ভালোবাসা যখন পাবেন, তখন নিজেরাই বুঝতে পারবেন যে একে বলা হয় যে মানুষের ভালোবাসা আপনাকে অনেক বড় করে দিতে পারে, আশীর্বাদও পাবেন। কিন্তু কাজটা কিন্তু সঠিক করতে হবে। ওই কাটমানি নেবো, কাজ করব না, চলে যাব, এসব করে কোনো লাভ নেই। দেখুন, আপনিও যা কিছু করছেন মানুষের জন্য করবেন। আর আমরাও যে মাঠে ময়দানে কেন এই কষ্ট করে এইসব মানুষদের কথাগুলো আপনাদের কাছে তুলে ধরছি, এই মাঠে ময়দানে আসার কারণ একটাই, যেখানে আপনারা সঠিক কাজ করবেন এবং সাধারণ মানুষকে পরিষেবা দেবেন। সবাই ভিডিওটি দেখছেন, বিশেষ করে এই যে সামনে কৌশিকী অমাবস্যার কোটাল রয়েছে, তাতে কি হবে জানি না। তবে এই হাতানিয়া দোয়ানিয়ার এই মদনগঞ্জ বেলতলা এলাকায় এসে আমরা সরাসরি ছবিটা দেখালাম। সবাই ভালো থাকবেন, আর বেশি বেশি করে ফলো করুন, লাইক কমেন্ট শেয়ার করুন, এবং আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব করে মানুষের কাছে পৌঁছান যে এলাকাবাসী কেন আজও তারা অভিযোগ করছে।